শেখ হাসিনার এই কুবুদ্ধি এবং কুচক্র এই বাংলাদেশে আর কোনোদিন কাজে আসবে না এবং আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না। ভারত এবং আমেরিকা এই জায়গাটিতে টেলিফোন কল রেকর্ড করার সক্ষমতা বাংলাদেশের নেই। তাহলে এই কল রেকর্ড করছে কে? গত 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পরে শেখ হাসিনা পালিয়ে ভারত চলে যায়। ভারতে যাওয়ার পরে শেখ হাসিনার অনেকগুলো কল রেকর্ড ফাঁস হয়। এই কল রেকর্ডগুলো কে ফাঁস করেছে জানতে চান? তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর অবশ্যই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দিন। দর্শক, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে শেখ হাসিনার একটি ফোন কল প্রথমে ভাইরাল হয়। সেই ফোন কলে বাংলাদেশের একজনের সাথে কথা বলতে শোনা যায় শেখ হাসিনাকে। সব রকম সহযোগিতা করবেন। আচ্ছা জি আবার এই নাম্বারটা আমার আপনি সেভ করে রাখেন। এই নাম্বারটা পরবর্তীতে ওই ব্যক্তিকেও আবার বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টেলিফোনে কথা বলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর কবিরকে গ্রেফতার করেছে পুলিশ। তারপরে তিনি গোপালগঞ্জের এক আওয়ামী লীগ নেতার সাথে কথা বলেন। এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা ধরে রেখে সবাই চলতে হবে এবং যারা আপনাদের স্যাক্রিফাইস করছে তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাবো। এরপরে তিনি আরো এক ব্যক্তির সাথে কথা বলেন আনসারদের বিদ্রোহের সময়। তোমার বাড়ি তো আছে ইমিডিয়েটলি একটা চিঠি বলাই জি আপা কথা নাই, থানা পুলিশ সব নাই। ওরা ছিল না, ওরা গতকালকে থেকে ওরা থানায় আসছে। আমি আজকে ওই ওসিরে ফোন দিছিলাম, গতকালকে ওরা থানায় আসছে। এই আমি জিডি করতেছি আপা, আর আমি সবকিছু আপনি যেভাবে বলছেন আমি সবকিছু করতেছি আপা। তার পরবর্তীতে তিনি কথা বলেন নিউ ইয়র্কে থাকা এক ব্যক্তির সাথে। সব মার্ডার কেস আর কিছু সব মার্ডার কেস। জি আপা, এখন সবার বিরুদ্ধে মার্ডার কেস। হ্যাঁ, এখন আপনি যদি অনুমতি দেন, আমি যদি বলেন না তুমি এখানে থাকি ওদেরকে হেল্প করো, করলাম। আর যদি বলেন না তুমি দেশে যাও, যে একটু গুছানোর চেষ্টা করো আপা, তাহলে করবো আপা। এটা আপনার সিদ্ধান্ত আপা। নিউ ইয়র্কে থাকা ওই ব্যক্তি যখন বাংলাদেশ থেকে চলে যায় তখন কিন্তু আওয়ামী লীগ থেকে নির্যাতন হওয়ার কারণে সে বাংলাদেশ থেকে নিউ ইয়র্ক চলে যায়। যাকে কথা বলতে শোনা যায় তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী তানভীর কায়সার। তিনি নিজেই বাংলাদেশে আওয়ামী লীগের হাতে নির্যাতিত দাবি করে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন। এই ব্যক্তির সাথে শেখ হাসিনার কয়েকদিন আগে কথা হয়। সেখানে বেশ কিছু কথা শেখ হাসিনা বলে। শেখ হাসিনা সেখানে বলে সে বাংলাদেশের আশেপাশেই আছে, যে কোনো সময় চট করে ঢুকে ফিরতে পারে। আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি না আপা। সেই ফোন কলের মাধ্যমে আরো শোনা যায় যে রানীগঞ্জে নাকি ওই ব্যক্তি এসে সেখানে আবার পুনরায় দল গঠন করবে, এ ধরনের কিছু কথাও সে বলে। কামরাঙ্গীরচরে বা কেরানীগঞ্জে আপা সকল নেতাকর্মী তো আপা হচ্ছে ওরা মানে একদম সবাই এলাকার বাইরে আপা। যদি বলেন না তুমি দেশে যাও, যে একটু গুছানোর চেষ্টা করো আপা, তাহলে করবো আপা। এটা আপনার সিদ্ধান্ত আপা। প্রশ্ন হচ্ছে এই যে তার সময়ে সময়ে ফোন কলগুলো ভাইরাল হচ্ছে, এই ফোন কলগুলো কিভাবে ভাইরাল হচ্ছে? আমরা আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত সেলিম সামাদ নামের এক সাংবাদিকের তথ্য অনুযায়ী জানতে পারি যে শেখ হাসিনা ভারতে যতদিন রয়েছেন মিডিয়ায়, এমনকি তিনি ফোনেও কারোর সাথে যোগাযোগ করতে পারছেন না, না পারছেন তার পরিচিত কারোর সাথে, না পারছেন তার অপরিচিত কারোর সাথে। তবে এই ফোন রেকর্ডগুলো কিভাবে ভাইরাল হচ্ছে? দর্শক, যদি টেলিকমিউনিকেশন সম্পর্কে আপনার কিছুটা ধারণা থাকে তাহলে আপনিও বুঝতে পারবেন কিভাবে এগুলো রেকর্ড হচ্ছে আর এগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে মার্কেটে। দর্শক, প্রথমে আপনাদেরকে একটি হিন্টস দিয়ে রাখি। দেখুন, ভারত এবং নিউ ইয়র্কের যে ফোনগুলো হয় এই ফোন কলগুলো কিন্তু রেকর্ড করার কোনো সুযোগ বাংলাদেশের হাতে নেই। বাংলাদেশ কিন্তু চাইলেও এই ফোন কলগুলো রেকর্ড করতে পারবে না। তেমনি বাংলাদেশে এবং ভারতের মধ্যে যদি কোনো ফোন হয় তাহলে সেই ফোন কলগুলো ভারত রেকর্ড করতে পারবে এবং বাংলাদেশও রেকর্ড করতে পারবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে যেখানে বাংলাদেশের হাতে কোনো সুযোগ নেই, বাংলাদেশের হাতে কোনো ক্ষমতা নেই ভারত এবং নিউ ইয়র্কের এই অভ্যন্তরীণ যে কলগুলো এই কলগুলো রেকর্ড করার, সেখানে বাংলাদেশে এই কলগুলো কিভাবে ভাইরাল হচ্ছে? প্রথমেই বলে রাখি যে এই কমিউনিকেশনের মধ্যে শেখ হাসিনা এবং নিউ ইয়র্কের ওই ব্যক্তি, এই দুই ব্যক্তির মধ্যে
যে কোনো একজন এই ফোন কলগুলো রেকর্ড করেছে। আপনি যদি শেখ হাসিনার কলগুলো, ওই রেকর্ডকৃত যে কলগুলো তিনি 5ই আগস্টের পতনের পরে ভারতে গিয়ে যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো যদি আপনি শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন এগুলো দুপক্ষের কেউ রেকর্ড করেছে। হয় শেখ হাসিনা, নইলে শেখ হাসিনা যার সাথে কথা বলেছে সেই ব্যক্তি রেকর্ড করেছে এবং মার্কেটে ছেড়ে দিয়েছে। আর এই নির্দেশনাও ছিল শেখ হাসিনার, কারণ দেশকে অস্থিতিশীল একটা পরিস্থিতিতে নিয়ে যাওয়ার জন্য। শেখ হাসিনার এই ধরনের যে বুদ্ধি, এটা সম্পূর্ণ একটা অসুস্থ বুদ্ধির পরিচয় দিয়েছেন শেখ হাসিনা। আর এগুলো যে মানুষের কাছে খুব সহজেই ধরা পড়ে যাবে সেটা আসলে তিনি বুঝতে পারেননি। আসলে বুড়ো হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে, বয়স বেশি হয়ে গেলে মানুষের বুদ্ধি আস্তে আস্তে লোপ পেতে থাকে, বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণিত। সেভাবেই শেখ হাসিনার এই অসুস্থ বুদ্ধিতে, এই প্রতিশোধের রাজনীতিতে, হিংসাত্মক রাজনীতিতে, প্রতিশোধ পরায়ণতার এই যে তার রাজনীতি ছিল, দেশকে ধ্বংস করে, দেশের অর্থ সম্পদ ধ্বংস করে তিনি যে কুচক্র করেছিলেন, সেই কুচক্র তার কিন্তু এখনো অব্যাহত রয়েছে। তিনি এখনো ফোন কলের মাধ্যমে রেকর্ড করে তারপরে এগুলো বাজারজাত করছেন, বিনামূল্যে এগুলো ছড়িয়ে দিচ্ছেন বিশ্বে ইন্টারনেটের মাধ্যমে। তার গুজব বাহিনী এখনো সচল রয়েছে গুজব তৈরি করার জন্য, গুজব দেওয়ার জন্য। মার্কেটে এখনো তারা অহরহ গুজব ছড়িয়ে যাচ্ছে। আপনারা দেখেন, কদিন আগে নাহিদ ইসলামের বোন সাজিয়ে একজনার ছবি দিয়ে, সেই মেয়েটার ছবি দিয়ে তিনি নাকি কোটায় চাকরি পেয়েছেন, তিনি নাকি অমুক জায়গায় তমুক জায়গায় চাকরি পেয়েছেন, তিনি নাহিদ ইসলামের বোন। সম্প্রতি ফাতিমা তাসনিম নামে এক তরুণীকে জড়িয়ে একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে দাবি করা হয় ওই তরুণী ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের বোন। পরে নাহিদ ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন যে আমার তো কোনো বোনই নেই, আমরা দুজন ভাই। সাথে আমার নিজের কোনো বোনই নেই, আমরা দুই ভাই। গেল গুজব ধ্বংস হয়ে। দেখেন, সেই মেয়েটার কাছে কথা বলার সময় সেই মেয়েটা বলল, না, নাহিদকে আমি আসলে চিনি না, আমি গণ অধিকার পরিষদের একজন কর্মী। আমি যতটুকু জানি উনি গণ অধিকার পরিষদের নেত্রী ছিলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন সেই জায়গা থেকে। সেই হিসেবে তিনি কিন্তু আসলে কেউ না নাহিদের। তাহলে তার ছবি ব্যবহার করে এবং মিথ্যা ডকুমেন্টস দিয়ে এই যে নাহিদকে হেনস্থা করা হলো, নাহিদের মান সম্মান নষ্ট করার চেষ্টা করা হলো, এটি কি? কদিন আগে আপনারা দেখবেন সার্জিস আলমের কয়েকটা ছবি বের হয়েছে। তাহলে সার্জিস আলমের এই ছবিগুলো এই কি এডিট করা, নাকি সে যে আসলে এগুলো একেবারে ভুয়া একটা জিনিস? দেখেন, আওয়ামী লীগের গুজব বাহিনী এখনো তারা কিন্তু অহরহ গুজব ছড়িয়ে যাচ্ছে। তাদের এই গুজব আগেও ধরা পড়েছে। যেমন আপনি যদি দেখেন, করোনার সময় বাংলাদেশে তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও কিন্তু গুজব ছড়িয়েছিল এই আওয়ামী বাহিনী। এরা গুজব ছড়াতে আসলে এতটা পছন্দ করে, আর এরা গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে তারপরে এই গুজব নিয়ে যারা কথা বলে, এই গুজবের বিরুদ্ধে যারা কথা বলে, তাদেরকে হেনস্থা করা হয়। এখন ক্ষণে ক্ষণে শেখ হাসিনার দুর্নীতি সম্পর্কে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। কিন্তু যারা এই শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন কথা বলেছিল, তাদের উপরে নেমে এসেছিল নির্মম নির্যাতন। যে নির্যাতনের শিকার হয়ে অনেকের পরিবার ধ্বংস হয়ে গেছে, জীবন নষ্ট হয়ে গিয়েছে। দর্শক, সেরকম নির্যাতনের শিকার আমিও হয়েছিলাম, সে বিষয়ে না হয় অন্য একদিন কথা বলবো। এই যে শেখ হাসিনা ক্ষণে ক্ষণে গুজব ছড়ায় এবং জনমনে বিভ্রান্তির সৃষ্টি করে, এই শেখ হাসিনা ভারতে বসেও কিন্তু তিনি দমে নেই। ডক্টর ইউনূস কিন্তু তার ভালোর জন্য তাকে বলেছিল আপনি ভারতে বসে রাজনৈতিক কোনো ব্যাপারে কথা বলবেন না, কিন্তু তিনি অন্য কোনো উপায়ে, দেখেন, এই যে তার অসুস্থ বুদ্ধি দিয়ে তিনি ফোন কলের মাধ্যমে বিভিন্ন জনের সাথে কথা বলে তারপরে তিনি কিন্তু এই ফোন রেকর্ডগুলো ফাঁস করছেন। আর এই ফোন রেকর্ডের মধ্যে তিনি কিন্তু তার দলের নেতাকর্মীদের দিক নির্দেশনা দিচ্ছেন ফোন রেকর্ডের মাধ্যমে। যেহেতু রাজনৈতিক কথাবার্তা বলতে ভারত থেকেও তাকে নিষেধ করা হচ্ছে এবং মিডিয়ার সাথে ভারতে তাকে কথা বলতে দেওয়া হচ্ছে না, কিন্তু তিনি এই বুদ্ধিটা অবলম্বন করেছেন এবং এই বুদ্ধি অবলম্বন করেই ফোন কলের মাধ্যমে তিনি নেতাকর্মীদেরকে নির্দেশ দিচ্ছেন। এর আগেও আপনি দেখবেন কয়েকটা ফোন কলে তিনি কিন্তু নির্দেশ দিয়েছেন হাঙ্গামা সৃষ্টি করার।
তিনি 15ই আগস্টকে সামনে রেখে তিনি কিন্তু দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য তিনি কিন্তু নির্দেশ দিয়েছিলেন তার দলের নেতাকর্মীদেরকে। 15 আগস্ট এবার সব ঢাকায় আসতে হবে, জি আপা, সবাইকে ঢাকায় আসতে হবে, জি আপা। বেশি হয়েই পারে না। এই যে শেখ হাসিনার অসুস্থ বুদ্ধি, অসুস্থ রাজনীতি, এই রাজনীতি কিন্তু খুব সহজেই মানুষের কাছে আসলে ধরা পড়ে যায়। তিনি এই জিনিসগুলো বুঝেও কেন যে না বোঝার ভান করেন। আসলে ডক্টর ইউনূস যে কথাটা বলেছেন, আপনি ওখানে চুপ থাকা এবং রাজনৈতিক আলাপ না করাই আপনার জন্য ভালো, এই বিষয়টা আসলে তিনি মেনে নিতে পারছেন না। কারো ভালোর জন্য কোনো কিছু করতে গেলে আসলে সেটা আসলে মেনে নিতে পারেন না। বিশেষ করে আওয়ামী ঘরানার যারা আছেন তারা আসলে এটা মেনে নিতে পারেন না। তারা মনে করেন তারাই পৃথিবীর সবকিছু বোঝে, তারাই সবকিছু জানে এবং তারাই সব থেকে বেশি বুদ্ধিমান। শেখ হাসিনার এই কুবুদ্ধি এবং কুচক্র এই বাংলাদেশে আর কোনোদিন কাজে আসবে না এবং আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনো দিন মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না, কারণ তাদের মেরুদণ্ড সহ তাদের হাড় হাড্ডি ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর শেখ হাসিনা সম্পর্কে আপনার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আজ বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।